ডক্টর মাহফুজ আনাম। তিনি বাংলাদেশ দৈনিক ডেইলি স্টারের সম্পাদক। তিনি সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন এবং সেই অনুষ্ঠানের উপস্থাপক রাজ চেঙ্গাপার বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র নীতি কেমন হওয়া উচিত সেগুলো নিয়ে বিশদভাবে ব্যাখ্যা করেছেন। চলুন ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে মাহফুজ আলম কি বলেছেন তার একটি সারমর্ম দেখি। ইন্ডিয়া টুডে নাথিং বাট ট্রু অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশের দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে। সেখানে মাহফুজ আনাম বাংলাদেশ নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন রাজ চেঙ্গাপা। অনুষ্ঠানের শুরুতে রাজ বলেন, গত বছরের আগস্টে ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ভারত মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে হিন্দু সংখ্যালঘুদের ধর্মীয় নিপীড়ন প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগ এনেছে এবং তাদের জীবন ও সম্পত্তির সুরক্ষা চেয়েছে। এছাড়া ভারত বাংলাদেশে ইসলাম আইনের বৃদ্ধি এবং পররাষ্ট্র নীতিতে দেশটির চিরপ্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের প্রতি ঝুঁকে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে শান্তিতে নোবেল বিজয়ী ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারের কার্যক্রম মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তিনি আরো বলেন, ইউনূস সরকার দাবি করেছে তারা অর্থনৈতিক পতন রোধ করতে সক্ষম হয়েছে এবং রাজনৈতিক, বিচার বিভাগীয় ও শাসন সংস্কার চালু করেছে। তবে আইন শৃঙ্খলার অবনতি, বিদেশি বিনিয়োগের অভাব, মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি এবং দীর্ঘস্থায়ী বেকারত্ব সমস্যাগুলো নিয়ে উদ্বেগ রয়ে গেছে। এছাড়া অনেকের ধারণা যে ইউনূস মৌলবাদী ইসলামপন্থী ছাত্রগোষ্ঠীর হাতের পুতুল, যারা সরকারের মৌলিক নীতিগুলো পরিবর্তন করছে। এটি অন্যতম প্রধান আলোচনার বিষয়। পরবর্তীতে তিনি আরো বলেন, বাংলাদেশের সেনাবাহিনী ও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেনাপ্রধান ও জেনারেল ওয়াকারুজ্জামান সতর্ক করে দিয়েছেন, দেশ নৈরাজ্যের অবস্থায় রয়েছে এবং যদি রাজনৈতিক বিভাজন ও অস্থিরতা চলতে থাকে তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তিনি আরো বলেন, এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সম্ভাব্য এক বৈঠকের আলোচনা চলছে। বিমস্টেক বঙ্গোপসাগরীয় বহু খাতভিত্তিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগের সংক্ষিপ্ত রূপ। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি সদস্য রাষ্ট্র নিয়ে এটি গঠিত, যার মধ্যে ভারত ও বাংলাদেশও রয়েছে। এরপর রাজ প্রশ্ন করেন, মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব নেওয়ার 7 মাসের বেশি সময় পেরিয়ে গেছে। তাকে মনোনীত করা হয়েছিল এই প্রতিশ্রুতি দিয়ে যে তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, শাসন ব্যবস্থা, নিরাপত্তা সহ সব ক্ষেত্রে বড় ধরনের সংস্কার আনবেন। পরবর্তীতে তিনি বলেন, আপনি এই বিষয়গুলোর উপর ইউনূসের কর্মদক্ষতাকে কিভাবে মূল্যায়ন করবেন? মাহফুজ আনাম উত্তর দেন, শুরুতেই আমি তাকে মিশ্র গ্রেড দেব। কিছু ক্ষেত্রে তিনি খুব ভালো করেছেন, আবার অনেক ক্ষেত্রে প্রত্যাশার তুলনায় অনেক কম করেছেন। আর এটা বুঝতে হবে যে শেখ হাসিনা সরকার 15 বছর ক্ষমতায় ছিল। তিনি ছিলেন খুব শক্তিশালী নেত্রী এবং তিনি চলে যাওয়ায় ক্ষমতায় একটি শূন্যতা তৈরি হয়। আপনার নিশ্চয় মনে আছে ইউনূস প্যারিসে ছিলেন। তিনি 8 তারিখে দেশে ফিরেছিলেন এবং হাসিনা 5 আগস্ট চলে যান দেশ ছেড়ে। মাঝের এই 3 দিন আমাদের দেশে কোনো সরকার ছিল না। এই 3 দিনই সংখ্যালঘুদের উপরে সহিংসতা এবং আক্রমণের পরিমাণ ছিল সবচেয়ে বেশি। কিছু কারাগার থেকে বন্দীরা পালিয়েছিলেন, কিছু মৌলবাদী কারাগার থেকে বের হয়ে গিয়েছিলেন। তাই এই প্রথম কয়েকদিনে অনেক বিশৃঙ্খলা এবং অস্থিরতা সৃষ্টি হয়েছিল। তারপর ইউনূস শপথ নেন। তার প্রাথমিক দলের সদস্যরা বেশ অগোছালোভাবে নির্বাচিত হয়েছিল। আমি জানি তিনি ব্যক্তিগতভাবে অনেককেই জানতেন না, তাই প্রশ্ন উঠতে পারে কিভাবে তিনি তাদের মন্ত্রিসভায় নিয়েছিলেন যাদের তিনি ভালোভাবে জানেন না। তাই অনেক অস্বস্তি ছিল। বলতে পারেন মিশ্র একটি উপদেষ্টা পরিষদ, যারা একে অপরের সঙ্গে কাজ করেনি এবং তাদের অনেকেরই সরকার চালানোর অভিজ্ঞতা ছিল না। সুতরাং এসব কারণে শুরুতে বলা যায় দুর্বল ব্যবস্থাপনা, ভুল দিক নির্দেশনা এবং কিছু নীতির প্রভাব ছিল। এখন 7 মাস পর এখন বেশি স্থিতিশীল হয়েছে পরিস্থিতি। এছাড়া শুরুতে মুদ্রাস্ফীতি সবচেয়ে বিপজ্জনক ছিল, যা এখন স্থিতিশীল। আমরা গত 2 মাসে মূল্যস্ফীতির হার কমাতে দেখেছি
এবং আমাদের রপ্তানি এখন আগের স্তরে ফিরে এসেছে। উদাহরণস্বরূপ, গত বছর আমাদের রপ্তানি ছিল 19.9 বিলিয়ন, আর এখন এই বছরে একই স্তরে আছে। তাই টাকা ডলারের বিপরীতে স্থিতিশীল হয়েছে, আমাদের রেমিটেন্স বেড়েছে। সুতরাং অর্থনৈতিক পতনের অনুভূতি এখন দূরে হয়েছে, বলতে পারেন আমরা স্থিতিশীল অবস্থায় আছি। এরপর রাজ আবার প্রশ্ন করেন, এবার আমরা রাজনৈতিক ক্ষেত্রে আসি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নতুন একটি যারা রাজনৈতিক দলের জন্ম হয়েছে, যা খুব আন্দোলনের মধ্যে রূপ লাভ করেছে। গত 28শে ফেব্রুয়ারি ছাত্র আন্দোলনের নেতারা যারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল, আনুষ্ঠানিকভাবে একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন। এটি ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি নামে পরিচিত। আপনি জানেন যে বাংলাদেশের দীর্ঘদিন ধরে দুটি পারিবারিক নেতৃত্বাধীন দল, হাসিনার আওয়ামী লীগ এবং খালেদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি, রাজনীতিতে আধিপত্য বিস্তার করছে। এখন এনসিপি কিছু দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতির জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ নিয়ে এসেছে, যা কয়েক দশক পর প্রথমবারের মতো বড় ধরনের একটি পরিবর্তনের সম্মুখীন হয়েছে। ঢাকায় একটি সমাবেশে এনসিপি নেতারা দ্বিতীয় একটি প্রজাতন্ত্র গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন এবং পুরনো ন্যারেটিভগুলো, যেমন ধর্মনিরপেক্ষতা বনাম ইসলামপন্থী এবং ভারত বনাম পাকিস্তান সম্পর্ক থেকে মুক্তি চেয়েছিলেন। আবার যা ঘটেছে তার একটি ধারণা দেওয়ার জন্য জুলাই আন্দোলনের 26 জন সাহসী নেতা নাহিদ ইসলাম ইউনূস সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে এনসিপির আংশিক প্রধান ও কনভেনর হিসেবে মনোনীত হয়েছেন। এই নতুন রাজনৈতিক দলের আগমন কিভাবে গুরুত্বপূর্ণ এবং নির্বাচনের সম্ভাব্য তারিখ কি? মাহফুজানাম উত্তর দেন, নতুন রাজনৈতিক দলের আগমন নিঃসন্দেহে এমন কিছু যা আমি ব্যক্তিগতভাবে খুব প্রত্যাশা করছি। কারণ যেমন আপনি বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে দ্বিদলীয় পরিস্থিতিতে ছিলাম, বিএনপি অথবা আওয়ামী লীগ। এটা সত্যই 5 বছরের নির্বাচনী সময়কালে দুই দলেতে থাকতো, যতক্ষণ না হাসিনা শেষ 15 বছর শাসন করলেন। তবে তার আগের ইতিহাসে 1991 সাল থেকে, যেটি আমরা গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠান বলে জানি, সেটি জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের পতনের বছর। তখন থেকে এই 5 বছর ধরে দুই দল, আওয়ামী লীগ এবং বিএনপি, একে অপরের মধ্যে দুলতে ছিল। তাছাড়া আমাদের মনে রাখতে হবে, এরশাদের জাতীয় পার্টি আছে, আরেকটি দল আছে জামায়াতে ইসলামী, যা বাংলাদেশের পুরনো দলগুলোর মধ্যে অন্যতম। এখন বর্তমান অবস্থায় ছাত্রদের দলের আগমন একটি নতুন উপাদান। একটি রাজনৈতিক দল গঠন হলে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে প্রবাহিত হতে হবে। নতুন দল হাসিনাকে অপসারণ করেছিল, তাই তাদের মধ্যে এক ধরনের সফলতার অনুভূতি রয়েছে। এমন কিছু যা বিএনপি করতে পারেনি, এমন কিছু যা অন্যরা কোনো রাজনৈতিক দল করতে পারেনি। তারা কয়েক মাসের আন্দোলনে এটি করেছে। তারপরে তিনি বলেন, সুতরাং সেই আত্মবিশ্বাস এখনো তাদের মধ্যে আছে। তাদের মনে হয় তারা বাংলাদেশকে সেভাবে রূপান্তরিত করতে পারবে যেভাবে তারা জিতেছিল। তারা রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হবে। বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের ব্যাপারটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই এটি নিয়ে অধীর আগ্রহে আছি। প্রথমত, এটা এখন মোটামুটি নির্ধারিত যে 2025 সালের ডিসেম্বর অথবা সর্বাধিক জানুয়ারি মাসে হবে নির্বাচন। তবে ছাত্র দলগুলোর প্রকাশ্যে বলছে তারা নির্বাচন অপেক্ষা বেশি সংস্কার চায়, কিন্তু তারা নতুন এবং নির্বাচনে যেতে কিছুটা ভীত। হয়তো তারা দেখবে জনগণের সমর্থন তেমন নেই। অন্যদিকে বিএনপি ক্ষমতা আসার জন্য অপেক্ষাই করছে, কারণ আওয়ামী লীগ এখন এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুতরাং বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত। ছাত্ররা তেমন আগ্রহী নয় এবং জামাতে ইসলাম এবং যারা এখন বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর, তারা দ্বিধাগ্রস্ত। তারা অপেক্ষা করতে রাজি, 10 থেকে 15 বছরও অপেক্ষা করতে রাজি। তারা নির্বাচনে অংশগ্রহণ করবে যদি হয়, কিন্তু স্থগিত হলেও তাদের সমস্যা নেই। এটাই এখন পরিস্থিতি। তবে মূল কথা হলো, দেশবাসী নির্বাচন চায়। শেখ হাসিনা সবচেয়ে বড় সমালোচনা ছিল গত 3টি নির্বাচনে, 14, 18 এবং 24 সবগুলোতে অনেক ভোটার ভোট দিতে পারেনি। সুতরাং বাংলাদেশে বর্তমানে একটি প্রবল আগ্রহ রয়েছে নির্বাচন অনুষ্ঠিত হোক এবং ভোটাররা তাদের ভোট দেওয়ার অধিকার ফিরে পেতে চান। এই পরিস্থিতি অনুযায়ী আমরা ডিসেম্বর মাসে নির্বাচন দেখতে চাচ্ছি, যদি তা কোনো নাটকীয় কারণে স্থগিত না হয়। এরপর রাজ বলেন, আপনি দেখছেন ভারতীয় বিশেষজ্ঞরা কিভাবে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করছে।
এরপরে তিনি পরবর্তীতে রাজের আরো প্রশ্নের জবাব দেন। এখানে সকল প্রশ্নের জবাব দেওয়া আছে। সর্বোপরি তিনি ভারতের পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে বলেন যে বাংলাদেশ এবং ভারতের যে পররাষ্ট্রনীতি এখন দুই মেরুতে অবস্থান করছে। সময়ের সাথে সাথে জয়শঙ্কর এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ইসলামের মধ্যে এই সম্পর্কটা আরো কাছাকাছি চলে আসবে। বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের মধ্যে না গিয়ে ভারতের সাথে নতুন করে আবারও সমঝোতায় পৌঁছাবে, এটি মাহফুজানা মনে করছে। এবং সেই রাজ চেঙ্গার যে প্রশ্ন জবাব তিনি সেভাবেই এগুলো ব্যাখ্যা করেছেন। এটি ছিল মাহফুজা নামের ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারের সর্বশেষ।